নব নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী। প্রথমটুকুন আমি রিডিং করছি, এটুক তোমরা আশা করি বুঝতে পেরেছো, বুঝবেও। সংস্কৃত আত্মনির্ভরশীল। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোশবিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতটাই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আমি পার্ট পার্ট করে বলছি। স্বয়ংসম্পূর্ণ মানে হচ্ছে যে বা যা নিজের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভর করতে হয় না, তাকে আমরা স্বয়ংসম্পূর্ণ বলতে পারি। যেমন ধরো, তোমরা যারা ছাত্র ছাত্রী আছো তারা স্বয়ংসম্পূর্ণ নও এখনো, কারণ তোমরা একা এখনো রোজগার করতে শেখোনি, রান্না বান্না জানো না, মার উপর ডিপেন্ড করতে হয়, বাবার উপর ডিপেন্ড করতে হয়। নট অনলি দ্যাট, পড়াশোনার ব্যাপারে টিচার্স আছেন, এরকম সব জায়গাতেই তোমাদের সহযোগিতা নেবে। আমার কথা যদি বলো, আমি অনেকটা আত্মনির্ভরশীল বা স্বনির্ভর, কারণ আমি রোজগার করতে পারি, রান্নাবান্নাও করতে পারি অল্প স্বল্প নিজের মতো করে, নিজের সমস্ত কাজকর্ম নিজেই করি। তো সেরকমই সংস্কৃত ভাষাকে, সংস্কৃত তো আদি ভাষা না, মানে প্রাচীন ভাষা, এই সংস্কৃত ভাষাকে বলা হয়েছে এখানে আত্মনির্ভরশীল ভাষা। কেন? কারণ সংস্কৃত ভাষাতে নতুন কোনো শব্দের দরকার পড়লে সংস্কৃতকে অন্য শব্দ থেকে ধার করতে হয় না। যেমন ধরো, যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটা আবিষ্কার হওয়ার পর বাংলাতে আমরা মোবাইল ফোনকে কি বলে জানতামই না, কিন্তু বলতে তো হবে, জিনিসটা যখন আছে তার নাম তো থাকতে হবে, তাই না? তো সেরকমই, যেমন ধরো এটাকে বলছি, এটা একটা জিনিস, এর জিনিসটা যেমন আছে এর নামও আছে একটা, এর নাম হচ্ছে কলম বা পেন, তাই তো? কম্পিউটার এটা একটা জিনিস, এটাকে আমরা বাংলায় কি করে বলবো? আমরা কি করলাম, বাংলায় এর প্রপার বাংলা পাচ্ছিলাম না, তাই ইংরেজি ভাষা থেকেই এটাকে আমরা বললাম মাউস, ময়াকার রস্যু দন্তেশ্ব। মাউস মানে তো ইঁদুর, কিন্তু এটাকে আমরা কখনোই বলি না ইঁদুর, মাউসই বলি ন্যাচারালি। আমরা যে মোবাইল ফোনটায় পড়াশোনা করছি, কথা বলছি, সেটাকে আমরা বাংলায় তার একটা সুন্দর নাম আছে, চলভাষ, কিন্তু এটা আমাদের প্রচলিত নয়, তাই মোবাইল ফোনই বলি। অর্থাৎ বাংলাতে কিন্তু প্রচুর শব্দের ঘাটতি আছে, তাই না? ঘাটতি আছে মানে নেই। আর দুম করে একটা, আমি বলছিলাম এটা, দুম করে একটা জিনিসকে তুমি একটা নাম দিয়ে বসলা তোমার ভাষাতে, হবে না। ওটাকে তোমার ভাষায় ওটা বলছে কেন তার যুক্তি থাকতে হবে। যেমন এটা, এই জিনিসটা আবিষ্কার হওয়ার পর ইংরাজিতে এটাকে পেন বলে, আমরা বাংলায় বললাম কলম। এটা কলমটা কেন বলা হচ্ছে তার একটা যুক্তি আছে, নিশ্চয়ই আছে, যারা ভাষাবিদ তারা জানেন। তেমনি যদি না থাকতো এটার বাংলা, প্রপার বাংলা, যুক্তিগ্রাহ্য বাংলা, তাহলে আমরা পেন বলতাম। যেমন মোবাইল ফোনকে আমরা চলভাষ না বলে বলি মোবাইল ফোন। ইন্টারনেট মানে জাল, অন্তর্জাল, সেটা না করে আমরা বলি হচ্ছে ইন্টারনেটই বলি। আমরা কি বলি আমার অন্তর্জালের টাকা নাই? বললে কেউ বুঝবেও না, কিন্তু ওটা বাংলা কিন্তু অন্তর্জাল, আমরা না বলে আমরা বলছি ইন্টারনেটে ব্যালেন্স নেই, টাকা নেই। সেরকমই বাংলা ভাষা বা ইংরেজি ভাষা কিন্তু আত্মনির্ভরশীল নয়, কারণ এই ভাষাগুলিতে সব রকম শব্দ নেই, সব শব্দ নেই, কিন্তু সংস্কৃতে আছে। যদি বা সংস্কৃতে
ওই শব্দটা না থাকে, তবে সংস্কৃত কি করে, তার যে ধাতুরূপ শব্দরূপগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে একটার সঙ্গে একটা মিক্স আপ করে ওই শব্দটা বানিয়ে নেয়। এই ক্ষমতাটা সংস্কৃত ভাষার আছে। সংস্কৃত ভাষার গঠনটাই তাই। বাংলা ভাষার গঠনটা তেমন নয়। তাহলে বাংলা ভাষায় কি করতে হয়, নতুন কোনো শব্দ না থাকলে পরে অন্য ভাষা থেকে ধার নিতে হয়। যেমন একটা বিশেষ খাবার ময়দা দিয়ে তৈরি হয়, ভেতরে একটু বাঁধাকপি বা তরকারিও দেয়, জলের ভাপে সিদ্ধ হয়। জিনিসটার নাম কি তুমি বাংলা খুঁজেও পাইলে না, কি যে বলবো কি বলবো কি বলবো, কিন্তু ওর একটা নাম আছে, নাম হচ্ছে মোমো। সবাই বুঝে, সর্বজন গ্রাহ্য। তাহলে বাংলা তো আমরা ওটাকে মোমো বলে চালাই দিলাম। ওর প্রপার বাংলা কি জানি না, কিন্তু কেউ অ্যাকচুয়ালি প্রপার বাংলা নাইও। নাই মানে ভাষাবিদরা তৈরি করতে পারেনি। তেমনি চাউমিন, চাউমিনকে আমরা চাউমিনই বলছি। চাউমিনের বাংলা কি আছে? নেই। চাউমিন যে খাবারটা, ওই খাবারটার বাংলা কি আছে? নেই। কেন নেই? প্রশ্ন কেন নেই? ইংরেজি, চাউমিন তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তাই না? মোমো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তো ওটার ইংরেজি কি আছে? নেই। ইংরেজি তো চাউমিনই বলছি, বাংলাতে চাউমিনই বলছি, কারণ ওটার ইংরেজি বা বাংলা তর্জমা বা ট্রান্সলেট আমরা করতে পারিনি। কিন্তু মোমো বা চাউমিনকে তুমি যদি কোনো সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে বলো, আচ্ছা আপনাদের ভাষাতে এই মোমো বা চাউমিনকে কি কিছু বলা যেতে পারে, ওরা বলবে দাঁড়ান ব্যবস্থা করছি। ওরা দিব্যি দেখবা ওই শব্দরূপ ধাতুরূপ ধাতু টাতু নিয়ে প্রত্যয় মত্যয় যুক্ত যুক্ত করে বানায় দিবে একটা শব্দ, যুক্তিগ্রাহ্য শব্দ। তাই সংস্কৃত ভাষাকে বলা হয় আত্মনির্ভরশীল ভাষা। ক্লিয়ার? আমি পরের পৃষ্ঠায় আসছি, পৃষ্ঠা নম্বর 19। বিদেশি শব্দ নামা ভালো না মন্দ সেটা প্রশ্ন অবান্তর। মানে আমি অন্য ভাষার থেকে আমার ভাষায় শব্দ নিব কি নিব না, সেটা এখন আর বলে লাভ নেই। আমরা নিয়েছি, নিচ্ছি, নিব। কারণ আমার কথা হচ্ছে আমি আমার মনের ভাবটা প্রকাশ করব, যাতে 10টা লোক বোঝে। আমি তোমাকে বললাম যাও তো ঘরে গিয়ে আমার চলো ভাষটা নিয়ে এসো, তুমি কি করলা, গোটা ঘর ঘুরে আসলা, পাইলে না কিছু। আমি যদি বলতাম যাও তো ঘরে গিয়ে আমার মোবাইল ফোনটা নিয়ে আসো, তুমি একবারে বুঝে যাবা। তাহলে আমি এমন শব্দই বলবো, এমন কথাই বলবো যেটা সবাই বুঝতে পারে। সেটা বলতে গিয়ে আমাকে যদি অন্য ভাষা থেকে শব্দ আমার ভাষায় আনতে হয়, আনবো। টেবিল বলেছিলাম আমি, টেবিলের বাংলা হচ্ছে চৌপায়া। যদি বলে যাও চৌপায়ার উপরে বইগুলো রেখে আসো, তুমি গোটা বাড়ি খুঁজবা, চৌপায়া খুঁজে পাবা না। অথচ বাংলা আছে, কিন্তু কিন্তু সর্বজন গ্রাহ্য নয়, সবাই মানছে না। টেবিল বললে একবারে নিবা। তাহলে কি আমি ওই ছুতমার্ক ধরে বসে থাকবো যে না টেবিল তো ইংরেজি ভাষা, ওটা বাংলায় বলা যাবে না? ওসব চলে না, তাই না? আরে আগে তো পুরুষরা বা ছেলেরা ধুতি পরতো গিট দিয়ে, তারপরে কাছা দিয়ে পরতো, তো আমরাও তাই পড়েছি। এখন তো ডুরি বাঁধা ধুতি পাওয়া যায়, তা বলি পরবো না? আরে পড়তে হবে, যুগ তাই, যুগের সঙ্গে চলতে হবে, তো সবার সঙ্গে চলতে হবে। তো সেটাই বলছি যে বিদেশি ভাষা বা অন্য ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ধার করেছি তাই বলে বাংলা ভাষা অচ্ছুত হয়ে গেল, খারাপ হয়ে গেল, তা নয়। আর এগুলা প্রশ্ন এখন তোলাই অবান্তর, মানে কোনো মানে নেই। আমরা যে ভাষাটা একবার, ধরো মোমো বা চাউমিন, এর যদি এখন প্রপার বাংলা বেরও হয়, বিভিন্ন ভাষাবিদরা বসে যান, আচ্ছা মোমো আর চাউমিনকে মোমো চাউমিন বলবো না, মোগলাইকে মোগলাই বলবো না, বাংলায় বলতে হবে। বের করলো ওরা অনেক কষ্ট মষ্ট করে, ব্যাকরণ ট্যাকরণ ঘেটে টেটে ওরা একটা বাংলা বের করলো। তুমি কি সেই বাংলাটাই বলবা নাকি ওই আগের চাউমিন আর মোমোটাতেই বলবা? আগের চাউমিন মোমোতেই বলবা, তাই না? সেরকমই, যেমন ধরো আমাদের জলপাইগুড়ির রাস্তা তোমরা যদি ভালো করে লক্ষ্য রাখো, প্রত্যেকটা রাস্তার একটা নাম আছে, অমুক সরণি, তমুক সরণি, এই সরণি, এই সরণি। তুমি কি টোটোওয়ালাকে বললো আমি অমুক সরণিতে যাবো? টোটোওয়ালা কাকু বুঝবে না কিছুই।
আমি তোমাকে বললেও যদি বলি আচ্ছা ষড়যন্ত্র সরণিতে চলে এসো, আমি দাঁড়িয়ে আছি, তুমি চিনবা না। আমি যদি বলি কেরানি পাড়া মোড়ে আসো, একবারে বুঝবা। আচ্ছা উকিল পাড়া মোড়ে আসো, তো বুঝে যাবা। মানে যেই নামটা একবার প্রচলন হয়ে গেছে ওটাকে আর চেঞ্জ করা যায় না। তাই বাংলা ভাষাতে অন্য ভাষা থেকে যে শব্দ ঢুকেছে ওটা আর পরিবর্তন হবে না, এটাই বলছে। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টাটা করা যেতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছে। হিন্দি আবার কি করেছে, হিন্দিও কিন্তু স্বয়ংসম্পূর্ণ ভাষা ছিল না। এক্সেপ্ট সংস্কৃত আমাদের দিকে কোনো ভাষাই আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা নয়। কিন্তু হিন্দিতে কি হলো, বিভিন্ন ভাষাবিদ, মানে যারা হিন্দি ভাষাবিদ, তারা হিন্দি ভাষা থেকে যত ইংরেজি শব্দ বা অন্য ভাষা শব্দ সেগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে হিন্দি শব্দ আনার চেষ্টা করছে। ভালো চেষ্টা করো, যদি হিন্দি ভাষীরা সেটাকে অ্যাকসেপ্ট করে ওয়েল অ্যান্ড গুড, এতে কোনো প্রবলেম নাই। ব্যাপারটা বুঝে পেলাম। যেমন ধরো তোমাদের ক্রিকেট কমেন্ট্রি দেখো, এখন তো ক্রিকেট খেলা কম হয়, কমেন্ট্রি দেখো, হিন্দিতে যখন কমেন্ট্রি হয় হিন্দিতে, তখন দেখবে যারা কমেন্ট্রি করেন, ধারাভাষ্য বলেন, তারা বলে যে, ধরো বললো যে আগে বলতে হচ্ছে বল इतना बाउंस हुआ के बैट्समैन को पता ही नहीं चला। বল, বাউন্স, ব্যাটসম্যান, এই কথাগুলো ইংরেজি শব্দ। এবার হিন্দিতে এগুলো কনভার্ট করা হলো, বলা হলো गेंद टप्पा खाने की बाद इतना उछला कि बल्लेबाज को पता ही नहीं चला। তাটা কি চেঞ্জ হয়ে গেল? বলকে বললো ওরা গেন্দ, বাউন্সকে বললো टप्पा खाने की बाद उछला, বাউন্স মানে উছলা, ব্যাটসম্যানকে বললো বল্লেবাজ। চেঞ্জ করছে, করুক, এটা হিন্দি ভাষীরা যদি অ্যাকসেপ্ট করে ভালো। তবে হ্যাঁ, আমাদের বাংলা ভাষাতে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিকরা কিন্তু বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রে তারা অন্য ভাষা থেকে শব্দ ধার নিয়েছেন। যেমন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, ইভেন বিদ্যাসাগর পর্যন্ত এক্সাম্পল দেওয়া আছে, নিয়েছেন এবং তারা দিব্যি ইউজ করেছেন। কই তখন তো কেউ বলেনি যে আপনি কেন বাংলা বাদ দিয়ে আপনি কেন অন্য ভাষা থেকে শব্দ ধার নিচ্ছেন, তারা নিয়েছেন। আচ্ছা, আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী মনে করতেন। ইভেন হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত ব্রাহ্মণ, বিখ্যাত ভাষাবিদ, তিনি পরিষ্কার বলেছেন, তিনি নিজে ভাষাবিদ, দীর্ঘদিন বাংলা ভাষা চর্চা করেছেন, সংস্কৃত নিয়ে চর্চা করেছেন। তিনি বলেছেন যে আমি আমার ভাষার শুদ্ধিকরণ বজায় রাখার জন্য অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার নেব না বা ইউজ করব না। এটা আহাম্মুখী কাজ, বোকার কাজ, এটা করেনি কি কেউ। আমার ভাষাতে শব্দ নেই, আমি অন্য ভাষা থেকে শব্দ নিয়ে বলছি, তো কি হয়েছে? তো এই বড় বড় পণ্ডিতরাও কিন্তু এ কথাই বলে গেছেন। আলাল ও হুতমের ভাষা অবশ্য বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আলাল মানে হচ্ছে আলালের ঘরে দুলাল, একটা বই, আর হুতম মানে হচ্ছে হুতম প্যাঁচার নকশা, যেটা কালীপ্রসন্ন সিংহ লিখেছিলেন হুতম প্যাঁচার নকশা, আর আলালের ঘরে দুলাল লিখেছিলেন হচ্ছে প্যারীচাঁদ মিত্র। সেই সময়, মানে যে সময় আগের কথা বলছি, তখন বঙ্কিমচন্দ্র বা তার আগের পূর্ববর্তী সময়কার বাংলা ভাষা ছিল অত্যন্ত জটিল এবং কঠিন। তখন এত জটিল এত কঠিন দেখে, এবং তখন নাকি ওই জটিল এবং কঠিন বাংলা ভাষাতেই সাহিত্য রচনা করতে হবে। কিন্তু প্যারীচাঁদ মিত্র বা এই কালীপ্রসন্ন সিংহ তারা বলেন এটা কেন, লোকে যদি বাংলা ভাষা বুঝতেই না পারলো তাহলে কেন বাংলা ভাষায় তোমরা লিখছো না? ঠিক আছে, আমরা আমাদের নর্মাল কথ্য ভাষায় লিখব, দেখি তো লোকে পড়ে কিনা। তাই ওই দাঁত ভাঙা সংস্কৃত বহুল সাধু ভাষাকে ছেড়ে সাধারণ মানুষের বোধগম্য কথ্য ভাষায় এই দুজন লেখক বই লিখলেন। একজন লিখলেন আলালের ঘরে দুলাল, আরেকজন লিখলেন হুতম প্যাঁচার নকশা, হুতম প্যাঁচার নকশা। এই দুটো বই তারা লিখলেন এবং লোকে হু হু করে পড়লো, খুব হিট হলো।
তার ভাষা কিন্তু অন্যরকম। বলছে এটা একটা ব্যতিক্রমী কেস। যাই হোক, স্বয়ং হিন্দির বঙ্কিম, স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ভাষে, ইভেন হিন্দি কবি, বিখ্যাত হিন্দি কবি যাকে হিন্দি কবির বঙ্কিমচন্দ্র বলা হয় বা বঙ্কিমচন্দ্রের সঙ্গে তুলনা করা হয়, তার নাম মুন্সি প্রেমচাঁদ। তিনিও কিন্তু তার গল্পে, হিন্দি গল্পে প্রচুর আরবি, ফার্সি এই ভাষাগুলো ব্যবহার করেছেন। এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, এটা খুব ইম্পর্টেন্ট না, এটা যারা বুঝবা, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। ঠিক, মানে তুমি কি লিখছো, তার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ভাষা কেমন হবে, সেটা নির্ভর করবে তুমি কি লিখতে যাচ্ছ, তাই না? আজকে তোমরা যখন বন্ধুরা মিলে আজকে কথা বলছো, তখন একরকম কথা বলবে। আর যদি সেই বন্ধু মহলের মধ্যে আমি চলে আসি, তাহলে কথাটা বদলে যাবে। আবার আমি তো ধরো একটু মানে মজা টজা করি, ধরো আরও কোনো সিরিয়াস টিচার চলে আসলো, রাসবাড়ি লোক, তাহলে আরও বদলে যাবে। স্কুলের বর্দি চলে আসলো তোমাদের আলোচনার মধ্যে, গল্পের মধ্যে, আরও বদলে যাবে। মানে সিচুয়েশন ওয়াইজ ভাষা চেঞ্জ হয়, বক্তব্যটা সেটাই। বুঝতে পেরেছো? যেমন সিচুয়েশন, যেমন সাবজেক্ট, তেমন ভাষা। আমি যদি আজকে বন্ধুদের সঙ্গে আমি নিজে আড্ডা মারি, গল্প করি, আমিও সেরকম ফাত্রা কথা বলবো, সেখানে আমার অত পালিশ করা কথা বলার কোনো মানে নাই। আজকে আমি তোমাদের এখানে বলছি ইউটিউবে, একটু ঘষে মেজে বলার চেষ্টা করছি। আবার আমি যখন স্কুলে পড়াই, আমার ক্লাসে যখন ক্লাস অন ছিল, তখন আমি একদম অন্য ধরনের টিচার, অন্যরকম করে পড়াই। তুমি যদি আমার ক্লাসে কোনো দিন ঢোকো, মানে আমি পড়াচ্ছি, ধরো 4 ক্লাস বা 3 ক্লাস নিচ্ছি, তুমি গিয়ে দেখবে একটা আমার কাঁধে বসে আছে একটা বাচ্চা, একটা কোলে, একটা ওইখানে, একদম মানে একটা মজা বলতে গেলে। মানে আমার ক্লাসরুম মানে ওদের কাছে একটা মানে প্রাণ। আমি অন্ততপক্ষে এইটুকু করার চেষ্টা করি। সেখানে গিয়ে আমি এত পরিশীলিত অত কথা বলি না, চোখ গরম করা, এদিকে বস, অমুক কর, তমুক কর, না। ওরা ছোট, আমার কাছে আসছে, আমি মজা করে পড়ে। তো সাবজেক্ট ওয়াইজ ভাষা চেঞ্জ হয়। এরকমই শঙ্কর দর্শন একটা প্রাচীন সাহিত্য, এবং সেটা হচ্ছে তোমার ধর্মীয় শাস্ত্রগ্রন্থ। সেই ধর্মীয় শাস্ত্রগ্রন্থ লিখতে বসলে, ইভেন রামায়ণ মহাভারত লিখতে বসলে, সেটা তো একটু সংস্কৃত ভাষা সম্পন্ন সাধু ভাষায় লিখতে হবে। তুমি নিশ্চয়ই সেখানে দেখবে না তো রাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, তারপর না ওই সীতা চলে আসলো, সীতা কি করলো, হ্যাঁ সীতা না, নিশ্চয়ই এরকম করে বলবা না, তাই তো? তখন ওখানে ওর মতো বলতে হবে। আবার মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে অনেকখানি হুতম ঘেঁষা হতে বাধ্য। হুতম ঘেঁষা বলতে হুতম প্যাঁচার নকশা, যেটা বলছিলাম তোমাদের, কালীপ্রসন্ন সিংহের লেখা হুতম প্যাঁচার নকশা, একটা অদ্ভুত ভাষা, ও ভাষা লিখেছে, উত্তর কলকাতার ককনি ভাষায় লেখা লেখা। এবং এই ভাষাতে তিনি গ্রাম বাংলা ঠিক না, শহর বাংলার মানে বাঙালি সাধারণ সাধারণ জিনিসগুলোকে অদ্ভুত ভাষার মধ্যে তুলে ধরেছেন। তাই তুমি যদি কোনো মোগলাই রেস্তোরাঁ মানে রেস্টুরেন্টের তখনকার দিনের বর্ণনা দাও, তাহলে ওরকম টাইপেরই বলবা, তাই না? রেস্টুরেন্টে গেলে আমরা এরকমভাবে বর্ণনা করি। আবার বসুমতীর সম্পাদকীয় ভাষা আলাদা। বসুমতী মানে বিখ্যাত পত্রিকা ছিল, সেই পত্রিকা তুমি সম্পাদকীয় লিখতে বসো, তাহলে একটু গুরুগম্ভীর দিয়ে লিখতে হবে। আবার বাঁকা চোখে একটা ছিল হচ্ছে তখনকার দিনের কি বলবো, এখন যেরকম সিনেমার পত্রিকা পাওয়া যায় আনন্দলোক, তোমরা দেখেছো কিনা জানি না, তখনকার দিনে এরকম বাঁকা চোখে বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার লেখা অন্যরকম হবে। অর্থাৎ যেমন বিষয় তেমন তার ভাষা, মুদ্রা কথা এটাই। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভাষার মধ্যে বেশি যেটা ঢুকেছে আরবি, ফার্সি এবং ইংরেজি। আর সংস্কৃত তো আমাদের দেশেরই ভাষা, সেখান থেকে তো প্রচুর শব্দ আসছে। কিন্তু বাংলা ভাষার মধ্যে পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ বা এই ধরনের ভাষা থেকে যে শব্দগুলো আমরা পেয়েছি, সেগুলো কিন্তু কম সংখ্যক। অ্যাকচুয়ালি বাংলায় যে সমস্ত জাতি, যে সমস্ত দেশের লোকেরা ছিল, তাদের থেকেই ভাষাগুলো আমরা পেয়েছি, শব্দ নিয়েছি। স্পেন তো বাংলায় কোনোদিন সাম্রাজ্য বিস্তার করেনি,
ইংরেজরা করেছে তো ইংরেজদের থেকে নিয়েছি, মুঘলরা করেছে তো মুঘলদের থেকে আমরা উর্দু বা আরবি নিয়েছি। সেরকম চীন করেনি, তাই আমাদের বাংলা ভাষায় কোনো চীনা ল্যাঙ্গুয়েজ শব্দ নেই বলতে গেলে। যাই হোক, বাংলা ভিন্ন অন্য কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলেই বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। তো বাংলা ছাড়া আমি ওই যে বললাম, তুমি যদি একটা রুমে গিয়ে বসো, যেখানে তোমার 4 বন্ধু 4 জায়গা থেকে আসছে, বলছিলামই, একজন তামিল থেকে, একজন অ্যাংলো ইন্ডিয়ান যে ইংরেজি বলে, একজন গুজরাট থেকে আসছে, আর তুই বাঙালি, 4 জন যদি এক জায়গায় থাকো, তোমার ভাষার মধ্যে ওদের ভাষার প্রভাব পড়বেই, তাই তো? ঠিক তেমনি বাংলা ভাষা বাদ দিয়ে তুমি যে ভাষাই চর্চা করো, সেই ভাষার শব্দ তোমার কথার মধ্যে ঢুকবেই। আচ্ছা, তাই সংস্কৃত থেকে প্রচুর শব্দ বাংলায় ঢুকেছে, ঢুকছেও, ঢুকবেও, আমাদের জ্ঞানতেও ঢুকছে, অজান্ত ঢুকছে। তাই সংস্কৃত ভাষা থেকে আরও শব্দ বাংলায় আসবে। সংস্কৃত অত্যন্ত উন্নত মানের ভাষা, তা সেখান থেকে উন্নত মানের শব্দই আসবে। তাই বলা হয় যে সংস্কৃত চর্চা এখনো স্কুল কলেজ থেকে তুলে দেওয়া হয়নি, হবেও না, কারণ ওই ভাষাটা চর্চার দরকার আছে, আমার নিজের বাংলা ভাষার শুদ্ধিকরণের জন্য দরকার আছে। ইংরেজির বেলাতেও তাই, ইংরেজির ভাষা থেকেও আমরা কত শব্দ নিচ্ছি, ইংরেজি শব্দ থেকে, ভাষা থেকে আমরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের কত শব্দ নিচ্ছি। এই যে বলছে ভ্যাকসিন, তাই না, এই যে কোভিড, সব তো ইংরেজি শব্দ। ডাক্তারি, তুমি কি বলবা যে একটা না অণুজীব আসছে, সে অণুজীবটা না এরকম এরকম, তাকে বলবা? এক কথা বলো ভাইরাস। তো মেডিকেল লাইনের বলো, ইঞ্জিনিয়ারিং বলো, রিসার্চ বলো, যে কোনো কথাই বলো, সব তো ইংরেজি। তাই ইংরেজি থেকে আমরা প্রচুর পরিমাণে শব্দ নিচ্ছি, তাই ইংরেজি চর্চাটাও করতে হবে। লাস্ট পৃষ্ঠা আসছি, পৃষ্ঠা নাম্বার 20। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুটি ভাষা থেকে নতুন শব্দ আর ঢুকবে না, আরবি থেকেও ঢুকবে না, ফার্সি থেকেও ঢুকবে না। কেন? কারণ এই দুটি ভাষা নিজেরাই আর পরের দিকে নিজেদেরকে ডেভেলপ করতে পারেনি, আরবিও করতে পারেনি, ফার্সিও করতে পারেনি। তা আমরা কি করব? আমরা দেখব যে কোন ভাষাটা ডেভেলপড হচ্ছে, কোন ভাষাটা রিচ, কোন ভাষাটা অতি উন্নত, সেই ভাষা থেকেই নিব। আর যেই ভাষাটা নিজেকে রিচ করতে পারছে না, যেই ভাষাটা ডেভেলপ করতে পারছে না, সেই ভাষা থেকে নিচ্ছি না। তাই আরবি বা ফার্সি ভাষাতে কোনো সায়েন্সও তৈরি হয় না, আরবি বা ফার্সির মধ্যে এমন কিছু আর এক্সট্রা নাইও, তাই আমরা আর ওই ভাষায় চর্চা করি না। ওই ভাষা থেকে আর নতুন কোনো শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকবে না বলেই লেখক মনে করেছে। কিন্তু যেসব আরবি শব্দ বা ফার্সি শব্দ আমরা ইউজ করছি, এখন ব্যবহার করছি, সেগুলো চালু থাকবে, ওগুলো বাদ দিচ্ছি না আমরা। বলছে দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে মনে বলছে। তবে আরেকটা চেষ্টা বাংলা হচ্ছে, এটা ভালো কথা বলছে, শুননা ভালো করে। বলছে আরবি ফার্সি থেকে নতুন কোনো শব্দ ঢুকবে না, কারণ আরবি ফার্সি আর নিজেদেরকে সেরকম ডেভেলপ করতে পারেনি এই ভাষাটা। কিন্তু বহু প্রাচীনকালে যখন চণ্ডী মঙ্গল লেখা হয়েছিল, বা তোমার ওই হুতম প্যাঁচার নকশা লেখা হয়েছিল, তখনকার আমলেও, তখন তো মুসলিম পিরিয়ড, ভারতবর্ষে বা বাংলায় মুসলমানরা রাজত্ব করত, তাই তো? সে মুসলমানদের রাজত্ব করার সময় তাদের সঙ্গে থাকতে হতো, তাদের থেকে প্রচুর শব্দ আমরা বাংলায় নিয়েছি। সে সময় ওই সাহিত্যগুলোতেও কিছু কিছু আরবি এবং ফার্সি শব্দ ঢুকে গেছে, কিন্তু ওগুলা আজকের দিনে আর চলে না, ওই জন্য বলেছে অচলিত আরবি ফার্সি শব্দ। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বেশ কিছু ছাত্রছাত্রী, তারা ওই ধরনের একটা এক্সপেরিমেন্ট করছে যে ওই প্রাচীনকালের সাহিত্যের মধ্যে যদি কিছু আরবি ফার্সি শব্দ থেকে থাকে,
যেটা এখনকার লোকে ইউজ করছে না, ব্যবহার করছে না, সেগুলোকে তুলে এনে নতুনভাবে ব্যবহার করা যায় কি না। এটা একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আছে।